জামশেদজি বলেন, আজ আমি ভীষণ খুশি। এই জলাভূমিকে আমরা সবাই মিলে একটা সুন্দর রূপ দিতে পেরেছি। সফলতার হাত ধরে আজ এই মিল এত বড় হতে পেরেছে তা শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমাকে অনেকেই বলে যে আপনি মিলের জন্য অনেক খেটেছেন, শ্রমিকদের কত রকমের সুবিধা দিয়েছেন, কিন্তু আমার মনে হয় না আমি অন্যদের মতো পরোপকারী, নিঃস্বার্থ ও উদার প্রকৃতির মানুষ। আজ যা কিছু হয়েছে তা আপনাদের জন্যই হয়েছে। আপনাদের ছাড়া সবটাই শূন্য। আমি তো শুধু আমার মিলে যারা কাজ করছেন তাদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আপনাদের সব ধরনের সুবিধা দেওয়ার ফলে আপনাদের সঙ্গে সঙ্গে এই মিলও তো উপকৃত হবে। আমার মনে হয় বিনিয়োগকারীদের হিত এবং সমস্ত কর্মচারীদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ প্রতিটি কোম্পানির সাফল্যের মূল ভিত, আর আমি সেই ভিতটাকে মজবুত করতে চাই। তাই এটা মনে রাখবেন, আপনারা যা পেয়েছেন তা আপনাদের অধিকার, আর আপনাদের উন্নতি হলেই আমার এবং এই মিলের উন্নতি হবে। আপনারা এই শ্রম ও সহযোগিতা বজায় রাখবেন, আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। জামশেদজি সর্বদা নিজের সফলতার পিছনে নিজের কর্মচারীদের অবদানকে মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। এমপ্রেস মিল এভাবেই বড় হতে থাকে। 1903 সালে 3 নম্বর এমপ্রেস মিলের উদ্ঘাটন করা হয়, কিন্তু তার আগে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। আজ সেই গল্পই আপনাদের শোনাব। 1878 সালে এমপ্রেস মিলের ব্যবস্থাপকের পদ ছেড়ে জামশেদজি বেজনজি মেহতাকে ব্যবস্থাপক বানান। এমপ্রেস মিলের ভার যে একজন দায়িত্ব ও কর্তব্যযুক্ত ব্যক্তির হাতে পড়েছে তা তিনি ভালো মতোই জানতেন। বেজনজিকে তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন। উনি ছোটবেলা থেকেই কাজের প্রতি তার মনোযোগ ও অদম্য চেষ্টাকে ভালো মতোই পর্যবেক্ষণ করেছিলেন। কিছু বছর পর তিনি সেটা বলেও ছিলেন। জামশেদজি বলেন, যেদিন বেজনজি মেহতাকে এমপ্রেস মিলের ব্যবস্থাপকের পদ দেওয়া হয় সেই দিন মিলের ভাগ্যোজ্জ্বলের দিন ছিল। 1878 সালে জামশেদজি ঠিক করেন তিনি সপরিবারে মুম্বাই যাবেন। সেই সময় কেউ বুঝতেই পারছিল না যে এতটা সফলতা অর্জন করার পরেও জামশেদজি কেন সব কিছু বেজনজির হাতে অর্পণ করে মুম্বাইয়ে চলে যাচ্ছেন। তবে সত্যি কথা বলতে কি, জামশেদজি তো এখানে থেমে যাওয়ার মানুষ ছিলেন না, তাকে আরও অনেকটা পথ এগোতে হতো। 1880 সাল ছিল ভারতের কল্যাণে জাগরণের সময়। ভারতের অফুরন্ত ধন সম্পদ ব্রিটিশরা লুট করে নিজেদের দেশে নিয়ে যাচ্ছিল, আর এটা বন্ধ করার কোনো উপায় ছিল না। এর মধ্যে ব্রিটিশ সরকার বিদেশি মাল ভারতে বিক্রি করে যথেষ্ট লাভ উপার্জন করেছিল। এমতাবস্থায় আমাদের স্বদেশি শিল্পকে উৎসাহ দেওয়া এবং নিজেদের দেশ থেকে বিদেশে সেই জিনিসগুলোকে রপ্তানি করে দেশে টাকা নিয়ে আসাটা ভীষণ প্রয়োজনীয় ছিল। এই কথাটা সমস্ত উদ্যোক্তারা খুব ভালো মতন বুঝতে পেরেছিলেন এবং তখনই স্বদেশী আন্দোলনের সূচনা হয়। জামশেদজি স্বদেশী আন্দোলনের দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং তিনিও এতে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তাই তিনি তার পরবর্তী কটন মিলের নাম স্বদেশী মিল রেখেছিলেন। স্বদেশী মিলের জন্য তিনি মুম্বাইতে ভিক্টোরিয়া গার্ডেনের সামনে একটি জায়গাও কিনেছিলেন, কিন্তু তখনই তিনি জানতে পারেন ধর্মেসি মিল প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় এবং তার মালিক সেই মিলটি বেচতে চায়। একসময় এই ধর্মেসি মিল মুম্বাইয়ের সবচেয়ে বড় কটন মিল ছিল। অবশেষে জামশেদজি 1886 সালে 12.5 লাখ টাকায় ধর্মেসি মিল কিনে নেন এবং মিলের পুরনো গৌরব আবার ফিরিয়ে আনার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। ধর্মেসি মিল 4 বছর ধরে কোনো লাভের মুখ দেখেনি, তবুও তিনি এই মিলে বিনিয়োগ করতে চেয়েছিলেন, কারণ একে তো তিনি এই মিলটি তার আসল দামের 6 ভাগের 1 ভাগ দামে কিনতে পেরেছিলেন এবং এই মিলটি একটি ফ্রি হোল্ড জমির ওপর তৈরি হয়েছিল। তিনি সবচেয়ে প্রথমে মিলের নাম বদলে স্বদেশী মিল রাখেন।
প্রথমে তার মনে হয়েছিল এই কাজটা বেশ লাভজনক হয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি একের পর এক বাধার সম্মুখীন হতে থাকেন। এক ব্যক্তি জামশেদজিকে জিজ্ঞেস করেন, জামশেদজি, আমাদের এই কাজটা কি করা ভুল হলো? জামশেদজি বলেন, হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ব্যক্তি বলেন, কিন্তু সমস্যাটা কি হয়েছে? জামশেদজি বলেন, আমার প্রথমে মনে হয়েছিল এখানকার পুরনো মেশিনগুলো দিয়ে কাজ চলে যাবে, কিন্তু এখন তো দেখছি সব বেকার হয়ে পড়ে আছে। ব্যক্তি বলেন, শুধু এইটুকুই সমস্যা তো? জামশেদজি বলেন, না, আজ জানতে পারলাম ধর্মেসি মিল যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে 4 বার দেউলিয়া হয়েছে। ব্যক্তি আবারও বলেন, সত্যি? জামশেদজি উত্তর দেন, হ্যাঁ, বড় মিল হওয়ার কারণে এখানে সবসময় শ্রমিকের সংখ্যা কম থাকে, দক্ষ কারিগরও নেই, মেশিনগুলোও পুরনো, যার ফলে ভালো কাপড় তৈরি হয় না। এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে ক্রেতাদেরও এখানের কাপড় তৈরির ওপর বিশ্বাস নেই। ব্যক্তি বলেন, তাহলে আমাদের সব টাকা জলে চলে গেল? জামশেদজি বলেন, আরে না না, আমি আছি তো, আমার ওপরে ভরসা রাখুন আর আমাকে একটু সময় দিন, আমি সব ঠিক করে দেব। ধর্মেসি মিল কিনে জামশেদজির লাভ তো কিছুই হয়নি, বরং 2 বছর পর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি বিনিয়োগকারীদের মুনাফা অবধি দিতে অসফল হয়েছিলেন। এরপর তিনি কোম্পানির প্রোডাক্টগুলো চায়নায় বিক্রি করার চেষ্টা করে অসফল হন, যার ফলে কোম্পানির আরও লোকসান হয়। টাটা গ্রুপের উপদেষ্টাদের কথা না শুনেই জামশেদজি এই মিল কিনেছিলেন এবং একটা বড় ভুল করেছিলেন। তিনি তার সেই ভুল স্বীকারও করতেন এবং তার করা প্রত্যেকটি ভুল থেকে তিনি শিক্ষা নিতেন। এরপর স্বদেশী মিলকে বাঁচানোর জন্য জামশেদজি নিজের সমস্ত জমানো টাকা পলিসি দিয়ে দেন, এমনকি এমপ্রেস মিলের নিজের কিছু শেয়ারও বিক্রি করে দেন। এই সমস্ত টাকা দিয়ে তিনি মিলে একটি বয়লার লাগান, নতুন শেড তৈরি করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনি এরপর শ্রমিক জোগাড় করলেন, এমনকি বাইরের রাজ্য থেকেও নিয়ে এলেন কিছু শ্রমিক। তারপর তাদের নাগপুরের মিল থেকে দক্ষ কারিগর এনে তিনি সেখানকার কারিগরদের প্রশিক্ষণ দিলেন। ধীরে ধীরে স্বদেশী মিল চলতে শুরু করল। কিন্তু অন্যদিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। একদিন কারখানাতেই মাথা ঘুরে পড়ে গেলেন। ডাক্তার তাকে ব্র্যান্ডি খাওয়ার পরামর্শ দিলে তিনি সেটা একেবারেই মানা করে দেন, কারণ নেশা করা তার একেবারেই পছন্দ ছিল না। এরপর থেকে তিনি অসুস্থ থাকতে শুরু করেন। এর মধ্যেই 1897 সালে তিনি মুম্বাইতে সমুদ্রের ধারে নিজের পরিবারের জন্য একটা সুবিশাল অট্টালিকা তৈরি করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময়ই নুসেরওয়ানজি পরলোক গমন করেন। এমন একটা পরিস্থিতি জামশেদজিকে দুঃখের সাগরে ডুবিয়ে দিলেও তিনি সেখান থেকে বেরিয়ে এসে পুনরায় নিজের যাত্রা শুরু করেছিলেন। এসবের মধ্যেই তিনি সঠিক বিচার বিবেচনা ও আধুনিক মেশিনের সাহায্যে স্বদেশী মিলে শ্রেষ্ঠ কাপড় তৈরি করতে থাকেন। সেই কাপড়গুলোকে বিদেশে সস্তায় এক্সপোর্ট করার জন্য 1873 সালে তিনি একটি শিপিং কোম্পানিও চালু করেন। এর জন্য তিনি লন্ডনের থেকে অ্যানি বোরো নামের একটি জাহাজ ভাড়াও নিয়েছিলেন। জাপানের একটি শিপিং লাইনের সঙ্গে তিনি টাটা লাইনের সূচনা করেছিলেন। যদিও এই কোম্পানি বেশি দিন চলেনি, কিন্তু সেই সময় টাটা লাইন বিদেশি প্রতিদ্বন্দ্বীদের বেশ ভালো টক্কর দিয়েছিল। এখানেই শেষ নয়, ইজিপ্ট থেকে ভালো তুলোর বীজ আনা, জাপানের থেকে রেশমের চাষের বিশেষজ্ঞ, পঞ্চগানিতে কফির ক্ষেত তৈরির প্রচেষ্টাও তিনি করেছিলেন। আর এই সবই ছিল নিজের দেশ তথা ভারত যাতে উন্নত আত্মনির্ভর হতে পারে সেই জন্য। এসব কিছু করার ফলে বিশ্ববাজারে স্বদেশী মিলের কাপড় সবচেয়ে বেশি দামে বিক্রি হতে শুরু করে এবং প্রচুর সুনাম অর্জন করে। এরপর তিনি তৈরি করেছিলেন তার স্বপ্নের হোটেল তাজমহল প্যালেস। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ব্রিটিশ শাসনকালে বিভিন্ন হোটেল, বাংলো
এবং কিছু পাবলিক প্লেসে ঠিক এই রকমই উক্তি বোর্ডে লেখা থাকত, যেখানে শুধুমাত্র ব্রিটিশদেরই যাওয়ার অধিকার ছিল। শুধুমাত্র ভারতেই নয়, ইংল্যান্ডেও বিভিন্ন জায়গায় নো ডগস নো ব্ল্যাক লেখা বোর্ড থাকত। আজকাল যেমন বিভিন্ন জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য দেখা যায়, সেই সময় অর্থাৎ 1880 সাল থেকে 1900 দশক অবধি বর্ণ বৈষম্য দেখা যেত। ভারতীয় কালো লোকেদেরকে বহু জায়গায় অপমানিত হতে হতো এবং তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। কেবল ভারতীয়ই নয়, আফ্রিকানদেরও এই বর্ণ বৈষম্যের শিকার হতে হতো। 1896 সালে একবার সিনেমার জনক লুমিয়ার ব্রাদার্স ভারতে এসেছিলেন। তিনি তার প্রথম সিনেমার শো সেই সময় মুম্বাইয়ের 5 তারা হোটেল ওয়াটসনে রেখেছিলেন। ওয়াটসন হোটেলে শুধু গোঁড়াদের প্রবেশের অনুমতি ছিল। এটাও সেই হোটেলগুলোর মধ্যে একটি ছিল যেখানে লেখা থাকত ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। জামশেদজি সবসময় নিজের কাজের সূত্রে নতুন নতুন লোকেদের সঙ্গে মিশতেন, যাদের মধ্যে বেশ কিছু বিদেশিরাও ছিলেন। বেশ কিছু গোঁড়ারা তার ভালো বন্ধুও ছিল। এমনই একদিন তার এক ব্রিটিশ বন্ধু জামশেদজিকে ওয়াটসন হোটেলে সেই সিনেমার শো দেখার আমন্ত্রণ জানালেন। তার নিমন্ত্রণ রক্ষা করতে জামশেদজি যখন তার এক বন্ধুকে নিয়ে ওয়াটসন হোটেলে গেলেন, তখন সেখানকার ম্যানেজার বাইরে টাঙানো বোর্ডটি জামশেদজিকে দেখিয়ে তাকে ভেতরে আসতে মানা করে দিলেন। এমন ঘটনায় জামশেদজি অত্যন্ত রেগে গেলেন, কারণ এটা শুধুমাত্র তার অপমান ছিল না, এটা প্রত্যেকটি ভারতবাসীর অপমান ছিল। এই ঘটনার পর জামশেদজি হোটেল তাজমহল তৈরি করেছিলেন এবং সেই হোটেলের বাইরে লেখা ছিল ব্রিটিশ অ্যান্ড ক্যাটস আর নট অ্যালাউড। এই গল্পটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন এবং এই গল্পটি শুনে ভারতীয় হিসেবে আপনাদের গর্ববোধ হয়েছে। কিন্তু সত্যি বলতে কি, এই ঘটনাটি সত্যি না মিথ্যে তার কোনো প্রমাণ নেই। কারণ জামশেদজি যারা অন্যদের ঘৃণা করে তাদেরকে ঘৃণা ফেরত দেওয়ার মতন ব্যক্তি ছিলেন না। তিনি অত্যন্ত দয়ালু এবং শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তিনি কখনো জাতি অথবা বর্ণ বৈষম্যে বিশ্বাস করতেন না। বরঞ্চ এই কথাটার আরও বেশি প্রমাণ মেলে যে তিনি এমন একটি হোটেল তৈরি করতে চেয়েছিলেন যেখানে সমস্ত জাতি, সমস্ত দেশ, সমস্ত ধর্মের মানুষের অবাধ প্রবেশ থাকবে। তাই তিনি তার হোটেলের বাইরে কখনো এমন কোনো বোর্ড লাগাননি যেখানে লেখা থাকবে ব্রিটিশ অ্যান্ড ক্যাটস আর নট অ্যালাউড। দ্য তাজ বইয়ের লেখিকা সারদা ত্রিবেদী এই গল্পটি নিয়ে নিজের বইয়ে লিখেছিলেন যে জামশেদজি অনেক বছর ধরে মুম্বাইয়ে বসবাস করতেন। তিনি মুম্বাইয়ের সমস্ত জায়গা ও সমস্ত হোটেল সম্পর্কে অবগত ছিলেন। আর এসব জানা সত্ত্বেও তিনি এমন কোনো জায়গায় কেন যাবেন যেখানে তার অপমান হওয়ার সম্ভাবনা রয়েছে? লেখক R.M. লালা তার বই ফর দ্য লাভ অফ ইন্ডিয়া, দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ জামশেদজি টাটা নামক বইতে তাজ হোটেলের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। সেই সময় মুম্বাই ব্রিটিশদের মুখ্য আকর্ষণের জায়গা ছিল, তাই তারা প্রায়ই সেখানে আসতেন। অপরদিকে মুম্বাই ধীরে ধীরে ব্যবসার মহানগরীতে তৈরি হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও মুম্বাইয়ে আসা পর্যটকদের থাকার জন্য ভালো হোটেলের অভাব ছিল। সেই সময় মুম্বাইয়ে 3টি হোটেল ছিল যেগুলো খুবই প্রসিদ্ধ: ওয়াটসন হোটেল, অ্যাপোলো হোটেল এবং দ্য গ্রেট ওয়েস্টার্ন হোটেল। এই 3টি ভালো হোটেল ছিল বটে, কিন্তু এর কামরাগুলো খুব ছোট ছিল এবং ভালো ভেন্টিলেশনও ছিল না। রাতে মশারি টাঙিয়ে শুতে হতো, তবুও মশাদের থেকে নিষ্কৃতি পাওয়া যেত না। সেই হিসেবে এই হোটেলগুলোকে 5 তারা আখ্যা দেওয়া অনেকটা ব্যঙ্গ করার মতন ব্যাপার। ব্রিটিশ রাজনীতিবিদ স্ট্যানলি রিড একবার বলেছিলেন, জামশেদজি নিজের দেশকে খুবই ভালোবাসতেন। তার কাছে আসা বিদেশি অতিথিদের সব সময় এটাই অভিযোগ থাকত যে তাদের এখানে থাকতে খুবই অসুবিধা হয়। নিজের দেশের নাম যাতে বিদেশে খারাপ না হয়, সেই জন্য তিনি একটি অত্যন্ত সুন্দর
এবং বড় হোটেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1898 সালে জামশেদজি সমুদ্রের ধারে 2.5 একর জমি 99 সালে লিজে নিয়েছিলেন, যেখানে তিনি তার স্বপ্নের হোটেলটি নির্মাণ করতে চেয়েছিলেন। আর এই কথাটা তিনি নিজের পরিবারের কাউকে বলেননি। তিনি টাটা অ্যান্ড সন্সের টাকায় নয়, শুধুমাত্র নিজের কামাইয়ের টাকায় এই হোটেলটি নির্মাণ করতে চেয়েছিলেন। একদিন হঠাৎ করেই তিনি সকলকে এই সুখবরটি দিয়ে দিলেন এবং কোনো সমারোহ ছাড়াই শুধুমাত্র নারকেল ভেঙে তিনি নির্মাণের কাজ শুরু করে দেন। সেই সময় ভারতের বিখ্যাত আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম ফ্রেডরিক স্টিমেন্স এবং তার সহকারী ছিলেন ভারতীয় ইঞ্জিনিয়ার রাউর সাহেব সীতারাম খান্ডেরাও বৈদ্য এবং D.N. মির্জা। আর এই দুই বিখ্যাত ভারতীয় ইঞ্জিনিয়ারের নামই তাজ হোটেলের নির্মাণের সঙ্গে আজ অবধি জুড়ে রয়েছে। তাজ হোটেলের ডিজাইন এমনভাবে বানানো হয় যাতে অধিকাংশ হোটেলের রুম থেকেই সমুদ্রের ভিউ পাওয়া যায় এবং প্রত্যেকটি ঘরে ঠান্ডা হাওয়া চলাচল করে, যার জন্য এই হোটেলের মুখ্য দরজা পেছনের দিকে ছিল। যখন তাজ হোটেল নির্মাণ করা হচ্ছিল, তখন এক ব্রিটিশ ব্যক্তি জামশেদজিকে বলেছিলেন, এই হোটেলটি বাস্তবতার একটি সুন্দরতম নিদর্শন হতে চলেছে। তখন জামশেদজি বলেছিলেন যে তিনি শুধুমাত্র এমন হোটেল বানাতে চান যেখানে প্রত্যেকটি মানুষের প্রবেশ অবাধ থাকবে এবং যাতে প্রত্যেক প্রবাসী অতিথি ভারত সম্পর্কে সুন্দর অভিজ্ঞতা নিয়ে যেতে পারে। 16 ডিসেম্বর 1903 সালে তাজ হোটেলের একদিকের অংশ সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে গিয়েছিল, আর তখনই তিনি হোটেলের শুভারম্ভ করে দিয়েছিলেন। আসলে তার অসুস্থ শরীরের জন্য তিনি বেশি দিন অপেক্ষা করতে চাইছিলেন না। তিনি জীবিত থাকা অবস্থাতেই তাজ হোটেল শুরু হতে দেখতে চাইছিলেন, তাই কাজ চলতে থাকা অবস্থাতেই তিনি হোটেলের শুভ উদ্বোধন করে দেন। এই হোটেলটি তৈরি করতে সেই সময় প্রায় 25 লাখ টাকা খরচা হয়েছিল। হোটেল শুরু হওয়ার আগে অবধি জামশেদজি ভেবেছিলেন তিনি কোনো ভালো ইউরোপিয়ান হোটেল মালিককে এই হোটেলটি চালানোর দায়িত্ব দেবেন, কিন্তু বিভিন্ন কারণবশত অবশেষে তিনি নিজেই হোটেলের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। হোটেল তাজমহল প্যালেস ভারতের এমন প্রথম হোটেল ছিল যেখানে বিদ্যুৎ ছিল, যেখানে বিদেশি ওয়েটার এবং শেফরা কাজ করতেন। অতিথিদের সুবিধার জন্য সুন্দর হোটেল রুম, জার্মান এলিভেটর, টার্কিশ বাথটাব এবং প্রত্যেকটি রুমে আমেরিকান পাখা লাগানো ছিল। প্রত্যেকটি রুমকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং সেখানে সোফা, অ্যাটাচড বাথরুমের মতন সব ধরনের সুযোগ সুবিধা ছিল। জামশেদজি হোটেলটিকে সর্বোত্তম বানানোর জন্য সব ধরনের প্রচেষ্টা করেছিলেন। তিনি নিজে ডুসেলডর্ফ থেকে বিদ্যুতের যন্ত্র নিয়ে এসেছিলেন, বার্লিন থেকে ঝাড়বাতি এনে মনের মতো করে হোটেলটিকে সাজিয়েছিলেন। এছাড়াও অতিথিদের জন্য হোটেলের নিজস্ব সোডা প্ল্যান্ট এবং বিদ্যুতের সাহায্যে চলা লন্ড্রিও শুরু করেন। আগে তাজ হোটেলের কিচেন ওপরতলায় ছিল, যাতে অতিথিদের খাবারের গন্ধ এবং ধোঁয়ার কারণে কোনো অসুবিধা না হয়। পরবর্তীতে তা নিচতলায় নিয়ে আসা হয়। কিন্তু এই তাজ হোটেল শুরু হওয়ার 1 বছর পর 1904 সালে জামশেদজি পরলোক গমন করেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে তার হাতে আর বেশি সময় নেই, তাই তিনি হোটেলের কাজ শুরু হওয়ার আগেই তার শুভারম্ভ করে দিয়েছিলেন। তবে আমাদের কাহিনী এখানেই শেষ হয়নি। তাজ হোটেলের পাশাপাশি জামশেদজি আরও 3টি গ্রিন প্রজেক্টে কাজ করছিলেন। কি ছিল সেই প্রজেক্টগুলি? সেগুলি কি আদৌ সফল হয়েছিল? জানতে হলে শুনতেই হবে পরবর্তী পর্ব।